কথায় বলে কোনো দেশকে ধ্বংস করতে হলে আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে সবার আগে ভেঙে ফেলতে হবে। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারে আসার পরে এই বিশ্বাস নিয়েই তার রাজ্য পাঠ সামলাচ্ছেন। আমি এই কথাটি কেন বলছি, আপনারা পরপর যদি উদাহরণ দেখে আসেন যেখানে দিনের পর দিন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় বসে চোখের জলে আন্দোলন করেন, রাত কাটান ফুটপাতে, কখনো এই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে পাঠিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের উপরে নির্মম অত্যাচার করেন, যাদেরকে স্কুলে থাকার কথা, যাদের বাচ্চাদের আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার কথা, তাদেরকে দিনরাত পড়ে থাকতে হয় ধর্মতলার ফুটপাতে। কখনো আমরা দেখেছি বারুইপুরের একটি 14 বছরের ছাত্রী তার স্কুলের 240 টাকা ন্যূনতম বেতনটুকু দিতে না পেরে গলায় দড়ি দেন। কখনো আমরা দেখেছি বাচ্চাদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাবারটুকু এই রাজ্য সরকার এবং তাদের নেতা মন্ত্রীরা সেটুকু অবধি ছিনিয়ে নেয়। কখনো মিড ডে মিলে টিকটিকি, কখনো সাপ, আরশোলা, আবার কখনো দেখেছি কোনো শিক্ষিকাকে প্রতিবাদে নিজের মাথার চুলটুকু অবধি ছেটে ফেলতে। দেখছেন তা হচ্ছে এক যোগ্য চাকরি প্রার্থী, এক মহিলা যোগ্য চাকরি প্রার্থী, তিনি কিন্তু মাথা মুড়িয়ে তার চুল কেটে আজ প্রতিবাদ করলেন। আজ 1000 দিনে পড়লো। আপনারা জানেন যে গ্রীষ্ম, বর্ষা, শীত, ঝড়, বৃষ্টি সবকিছু মাথায় করে তারা কিন্তু বছরের পর বছর এখানে বসে রয়েছেন। তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার শেষে শুরুটা লেখা থাকবে আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে। এখানে দুর্নীতির কিছু ভাগ আছে যা আমাদের বুঝে নিতে হবে। একটি হলো যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী, এবং আরেকটি প্রমাণিত অযোগ্য প্রার্থী। এই প্রমাণিত অযোগ্য প্রার্থীরা কারা? যাদের নাম মেরিট লিস্টে ছিল না তারপরেও তারা চাকরি পেয়েছেন, তাদেরকে চিহ্নিত করা গেছে, তারা হচ্ছে প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী। আরও এক প্রকারভাবে তাদেরকে চিহ্নিত করা গেছে যেখানে প্যানেল এক্সপায়ারি হওয়ার পরেও কিছু জনকে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে, তারা প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী। এবং আরেকটি প্রকারভাবে চিহ্নিত করা গেছে যেখানে নাইসার অফিসার, নাইসা বলতে যে কোম্পানিকে এসএসসি যাদের সাথে কোলাবোরেট করে ওএমআর শিট তৈরি করত, ওই অফিসারের বাড়ি গাজিয়াবাদ থেকে সিবিআই কিছু ওএমআর শিট উদ্ধার করে এবং সেই ওএমআর শিটের বেসিসে চিহ্নিত করা গেছে কিছু প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী। এবং এই প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী শুধু তাদেরকেই বেতনটুকু ফেরত দিতে হবে। অর্থাৎ 6 বছর ধরে তারা যে চাকরি করে এসছেন সেই পুরো সময়ের বেতন রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দিতে হবে তা এখনও ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আমি আপনাদের নিশ্চয়ই আপডেট দিতে থাকব। এবং এই প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থীর নাম্বার এসএসসি তার মতো করে কোর্টে জমা দিয়েছে, সিবিআই তার মতো করে জমা দিয়েছে এবং রাজ্য সরকার তাদের মতো করে জমা দিয়েছে। সিবিআই যেখানে বলছে এই প্রমাণিত সংখ্যাটা 8000, এসএসসি সেখানে বলছে 5000, 5500-এর কাছাকাছি, রাজ্য সরকার তার মতো একটা নাম্বার দিয়েছে। অর্থাৎ একে অপরের সাথে এখানে কোনো মিল নেই। এবারে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার জন্য ওরা বলা শুরু করেছে তাহলে যারা প্রমাণিত চাকরি প্রার্থী তাহলে ওরাই তো অযোগ্য, তাহলে ওদেরকে তো বার করে দিয়েছে, তাহলে বাকিরা যারা আছে তারা যোগ্য। না, বাকিরা যারা আছে তারা শুধু যোগ্য নয়, সেখানেও যোগ্য অযোগ্য মিশে আছে। সেটাকে এবারে কেন বার করা যাচ্ছে না তার কারণ একটাই, 2016 সালের এসএলএসটিতে যা পরীক্ষা হয়েছিল তার কোনো ফিজিক্যাল ওএমআর শিট এই রাজ্য সরকার এবং এসএসসি তারা কিন্তু কোনো প্রমাণ রাখেনি এবং এই ওএমআর শিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগও করেছে সিবিআই। ওএমআর শিটের কোনো মিরার ইমেজ তৈরি করে রাখা নেই আলাদা করে, যেখান থেকে বোঝা যাচ্ছে না যা দুর্নীতি একটা পাশে হয়েছে তো হয়েছেই, এবং এই পাশটায় কতজন যোগ্য কতজন অযোগ্য এই নাম্বারটা একমাত্র দিতে পারবে রাজ্য সরকার এবং এসএসসি তারা যৌথভাবে। অথচ দিনের পর দিন জাস্টিস দেবাংশু বসাক থেকে জাস্টিস সঞ্জীব খান্না তারা প্রত্যেকেই রাজ্য সরকারকে দিনের পর দিন সময় দিয়েছে যে আপনারা জানান কতজন যোগ্য এবং কতজন অযোগ্য, সেই বেসিসে তাহলে আমরা যোগ্যদের রাখবো, অযোগ্যদের বের করে দেব। রাজ্য সরকার দিনের পর দিন সময় পাওয়ার পরেও তারা সেই নাম্বারটা ডিসক্লোজ করেনি এবং আমার বিশ্বাস ওই নাম্বারটা ডিসক্লোজ না করার কারণ হচ্ছে এত সংখ্যক ওইখানেও দুর্নীতি হয়েছে যে রাজ্য সরকারের মুখ আরও পুড়বে। তাই বাধ্য হয়ে এক প্রকার জাস্টিস সঞ্জীব খান্নাকে আজকে বলতে হয়েছে যে পুরো প্যানেলটাকেই আমরা বাতিল করছি, কারণ আমরা চাল থেকে কাঁকড় আলাদা করতে পারছি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে ওপেনলি একটি মিথ্যা কথা বললেন যে হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি এই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী বাছার জন্য। ইভেন আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত, এতগুলো টিচারের ভবিষ্যৎ। আপনারা জানলে অবাক হবেন যখন ওই 1.5 বছর ধরে
এই কেসটি কোর্টে চলছে, 1.5 বছর হাতে ওদের সময় ছিল এই জিনিসটা কোর্টের সামনে এসে ক্লিয়ার করা, এবং কোর্ট বারবার রাজ্য সরকার এবং এসএসসিকে রিকোয়েস্ট করেছিল এই নাম্বারটা ওদের সামনে আনতে। আজকে জাস্টিস সঞ্জীব খান্না তার রায়ে লিখছেন একটা বিপুল সংখ্যক যেখানে দুর্নীতি হয়েছে তা তো হয়েছেই, এবং তারপরে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকার সক্রিয়ভাবে এখানে রোল প্লে করেছেন। এবং সুপ্রিম কোর্ট আরও জানাচ্ছে যে 3 মাসের মধ্যে ওই 2016 সালে যারা যারা পরীক্ষায় বসেছিলেন তারা নতুন করে আবার পরীক্ষায় বসবেন, তাদেরকে আবার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, এবং সেভাবে যারা পাস করবেন তাদেরকে আবার নতুন করে চাকরিতে এনরোল করা হবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যারা টাকা দিয়ে চাকরি নিল তাদের তো চাকরি চলে গেল, তাদের তো জীবনের এতগুলো সময় চলে গেল, এতগুলো বছর চলে গেল, কিন্তু যারা চাকরি দেওয়ার জন্য টাকা নিল তাদের কি হবে? এইখানেই আছে ওই সুপার নিউমারারি পোস্টের ব্যাপার। কি এই সুপার নিউমারারি পোস্ট? একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। ধরুন একটা এক্সামে 1000টা ভ্যাকেন্সি আছে, সেখানে 500 জন যোগ্য চাকরি প্রার্থী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এবং তারপরে আরও 900 জনকে রাজ্য সরকার টাকা নিয়ে দুর্নীতি করে তাদেরকে চাকরি করে দিয়েছে। অর্থাৎ 1000 জনের ভ্যাকেন্সি, কিন্তু চাকরি পেয়েছে 1400 জন। তাহলে এই 400 জন যে এক্সট্রা পদ তৈরি হয়েছে তা যখন প্রকাশ্যে চলে এসছে এবং কোর্ট যখন প্রশ্ন করেছে এই 400টি এক্সট্রা পদ আপনি কি করে তৈরি করলেন, তখন রাজ্য সরকার জানাচ্ছে একটি সুপার নিউমারারি পোস্ট ওরা তৈরি করেছে, মন্ত্রিসভায় বসে এই একটি পোস্ট তৈরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন আমরা যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি পেয়েছি তাদেরকে যদি চাকরি থেকে নতুন করে এখন ছাঁটাই করে দিই তাহলে ওরা এসে এখন আমাদের কলার ধরে প্রশ্ন করবে আমাদের টাকা দাও, নাহলে আমাদের চাকরি ফেরত দাও। এবং সেই টাকাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এতদিনে আত্মসাৎ করে দিয়েছেন তার নেতা মন্ত্রীরা মিলে, কেউ তার কুকুরের জন্য ফ্ল্যাট কিনেছেন, তো কেউ 60,000 টাকার সারাদিনে ফল খেতেন, তো কেউ কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা সামাজিক বিপর্যয় তৈরি হবে এই কথা ভেবে কিছু এক্সট্রা পদ তৈরি করে তাদের চাকরিকে বহাল রেখেছিলেন এতদিন। এবং এইখানেই জাস্টিস সঞ্জীব খান্না বলেছেন যে এই সুপার নিউমারারি পোস্ট কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো, এবং এটা বেআইনিভাবে তৈরি হয়েছে, এবং তার তদন্ত কিন্তু সিবিআই চালিয়ে যাবে। সিবিআই এর উপর খুব বিশেষ যে আমার আশা আছে তা নয়, কারণ আমরা দিনের পর দিন দেখছি কিভাবে মানিক ভট্টাচার্যরা বাইরে বেরিয়ে আসছেন, কিভাবে শান্তনু, কুন্তল এরা এত দুর্নীতি করার পরেও এবং প্রমাণিত দুর্নীতি করার পরেও বাইরে বেরিয়ে আসছেন। এবং এই সুপার নিউমারারি পোস্ট তদন্ত করতে গিয়ে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় বড় মাথাকে সিবিআই জেলে ঢোকাতে পারবে তা অন্তত আমি এখনও অবধি বিশ্বাস করতে রাজি নই। কিন্তু সেই জায়গাটুকু অন্তত বিচারপতি রেখে দিলেন, খোলা রাখলেন, তা কিন্তু বলা যায়। এবারে এর ফলাফল কি হতে পারে? এর ফলে একটা সামাজিক বিপর্যয় আসবে তা কিন্তু বলা যায়। আমি আগের বারও এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছি যে কিভাবে ধরুন একজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাকেও একটা চাকরির জন্য প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের ঘুষ দিতে হয়েছে। সেই টাকাটার জন্য ওদেরকে লোন করতে হয়েছে, কারোকে মায়ের গয়না বিক্রি করতে হচ্ছে, এবং তারপরে ওই চাকরিতে যাওয়ার পরে তারা যখন এত বছর 6-7 বছরের একটা সার্ভিস করলো, আজকে যখন কোর্ট তাদেরকে বলছে তোমাদেরকে সেই বেতনটা ফেরত দিতে হবে, তাহলে সেই সংখ্যাটা কোথাও না কোথাও প্রায় 50 লক্ষের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। যদি আমি 6 বছরের সার্ভিস দেখি, তাহলে টোটাল সেই টাকাটা একটা সাধারণ বাড়ির ছেলে মেয়ে কোত্থেকে ফেরত দেবে রাজ্য সরকারকে? এর দায় কে নেবে? একটি ছেলে যে চাকরি পেয়ে নতুন বিয়ে করেছে, ইএমআইতে তাদের ঘর সংসার চলে, আপনারা জানেন ওষুধের দাম বাড়ছে, তাদেরকে ঘর সংসার চালাতে হয়, কারো সন্তান হয়েছে, তারা তাদের সংসার কিভাবে চালাবে? বাকি আছে আর আমাদের কোনো অন্যায় করলাম না, 6 বছর চাকরি করার পরে আছে এই পরিস্থিতি। আমরা কোথায় যাবো এখন এই বয়সে? কাকে দোষারোপ করবো, কি করবো, আমি এখন কি করবো আমি সেটা জানি না। আমার দোষারোপের এর কোনো প্রশ্ন নেই। আমি 9 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, 6 বছর প্লাস চাকরি করছি, জানেন আপনি জানেন না, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কোন জায়গায় আছি। দুর্নীতি করলে একজন আর আমরা যোগ্যরা পেলাম হচ্ছে তার শাস্তি, কিছু বলার ভাষা নেই। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদের উপদেশ দিবেন আপনারা ঘুগনি নিয়ে, কেটলি নিয়ে, বিস্কিট নিয়ে, চপ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন, চা বিক্রি করুন এবং সেখান থেকে আপনারা উপার্জন করবেন? মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় গিয়ে চা বিক্রি করবে, চপ বিক্রি করবে, আর তার বিলেত ফেরত ভাইপোরা দিনের পর দিন এখানে কয়লা, বালি, গরু এইসব পাচার করে উপার্জন করবেন। এই হয়েছে রাজ্যের অবস্থা। সুপ্রিম কোর্টের বিচারপতি এই রায় দিতে যতটুকু করতে পারতেন আমার বিশ্বাস উনি ততটুকু করেছেন। এর বেশি উনি কিছু করতেও পারতেন না, এর কমও উনি কিছু করতে পারতেন না। আপনি ভাবুন 3 মাসের মধ্যে একটি ছেলে মেয়ে যে 10 বছর আগে যা পড়াশুনো করে প্রায় তার জীবনের 2-3 বছর কাটিয়ে পড়াশুনো করে চাকরি পেল,
তারা 3 মাসের মধ্যে আবার সেই পড়াশোনা নতুন করে করে চাকরিতে উত্তীর্ণ হতে হবে। আর ধরুন সেই সময় কেউ যোগ্য সৎভাবে নিষ্ঠার সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছিল এবং এই 3 মাসের মধ্যে পড়াশুনো করে সে পাশ করতে পারলো না, তাহলে সে তার জীবনের ওই 30-35 বছর বয়সে এসে সে এখন নতুন করে কোনো কর্পোরেটেও চাকরি পাবে না। তাহলে তার জীবনটা কি হবে, সে তার সংসারটা কিভাবে চালাবে? পুরো সিস্টেমটাকে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে, পুরো সমাজটাকে একা হাতে ধ্বংস করে দিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও আজকে কোন মুখে উনি প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্স করে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাম বাম মিলে নাকি চাকরি খেয়েছে। আপনি দিনের পর দিন চুরির টাকায় রাজ্য চালাবেন আর কেউ প্রশ্ন করলে তারা চাকরি খেয়ে নেয়। এত বড় একজন কোল্ড ব্লাডেড ক্রিমিনাল তিনি বলছেন তাকে নাকি যথেষ্ট সময় দেয়নি সুপ্রিম কোর্ট, অথচ বছরের পর বছর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকে তাকে বলে যাচ্ছে যে আপনারা সামনে অযোগ্য প্রার্থীদের লিস্টে আমাদের দিন। কত বড় নির্লজ্জ কেউ হতে পারে যে আজকে বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাকি নোবেল প্রাইজ দেওয়া উচিত এতগুলো চাকরি খেয়ে নেওয়ার জন্য। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। আপনি ঘুষ খেয়ে চাকরি দিলে সেটা অন্যায় নয়, আর সেই অযোগ্য চাকরি প্রার্থীকে চিহ্নিত করে দিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের নোবেল দিতে হবে। আপনি কিসে কম মমতা বন্দ্যোপাধ্যায়? যখন এই চাকরি প্রার্থীরা নবান্নে গিয়ে করজোড়ে হাত জোড় করে আপনাকে রিকোয়েস্ট করছিল 5টা মিনিট সময় দিন, তখন তো এদের উপর লাঠিপেটা করেছিলেন। আর আজকে প্রেস কনফারেন্স করে বলছেন 7 তারিখ এদের সাথে মিটিং করবেন। একেই বলে ঠেলার নাম বাবাজি। এই দরদি হওয়ার কি অভিনয়টাই না দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি নোবেল দেওয়া হয়, আপনাকে 10টা অস্কার দেওয়া উচিত আপনার অভিনয়ের জন্য। একটা প্রজন্মকে শেষ করেছেন। সিঙ্গুর নন্দীগ্রামে একটা ছেলে মেয়েদের 10-12 বছর নষ্ট করেছেন। সারদা নারদা স্ক্যামে আরও একটা প্রজন্মকে নষ্ট করেছেন। এবং আজ এসএসসিতে 26,000 মানুষ এবং 26,000 ছেলে মেয়েদের যদি 4 জন করে পরিবার থাকে, সেটা প্রায় 1 লক্ষ মানুষের ঘর সংসারকে, সেই ঘর সংসারকে আপনি নষ্ট করেছেন। এবং ভাবুন দিনের পর দিন যারা এই অযোগ্যরা, তারা এই ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে শিক্ষার নামে কি দিয়ে এসছে। এর ফলে যে গরিব মানুষ, গরিব পরিবারের মা বাবা তার সন্তানকে সরকারি স্কুলে পাঠায়, তারা এই ভুয়ো শিক্ষকদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছে? কটা প্রজন্ম আপনি নষ্ট করলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর কটা প্রজন্মকে আপনি শেষ করতে চান? তবে আমার এই ভিডিওর মাধ্যমে যোগ্য অযোগ্য প্রত্যেক চাকরি প্রার্থীকে বলবো, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। যেখানেই দেখবেন এই যাদেরকে টাকা দিয়েছেন তাদের নাম সামনে আনুন, এবং যেখানে এদেরকে রাস্তায় দেখবেন এদের কলার ধরে একবার প্রশ্ন করুন, হয় আমার টাকা দিন, নয় আমার চাকরি ফেরত দিন। এছাড়া এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। একটা পেনের খোঁচায় তাদের চাকরি চলে গেল এবং তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে। আমি আজ খবরেই শুনছিলাম কিছু চাকরি প্রার্থীরা তারা হতাশায় ভেঙে পড়েছেন এবং বলছেন তাদেরকে মৃত্যুর পথ বেছে নিতে হবে। এরকম একটাও যদি দুর্ঘটনা এ রাজ্যে ঘটে, এর সবটার দায়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ওই চেলাচামুন্ডা মন্ত্রীরা। শরীরে সামান্যটুকু লজ্জা থাকলে, মাথায় টাকার খিদে না ঢুকে থাকলে এক্ষুনি ওই চেয়ারটা ছাড়ুন। চেয়ারটা ছেড়ে মানুষের ভোটে আবার নতুন করে জিতে আসুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।